সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নীলিমা ভট্টাচার্য, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ন্যাশনাল কলেজ পাড্ডা। তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঘরে অবস্থান করছো। আমি আজ তোমাদের সাথে প্রথম ক্লাসে আসছি। তোমাদের সাথে আমার ইন্ট্রোডিউস এখনও ঠিকমতো হয় নাই, হয়তো বা ওরিয়েন্টেশন ক্লাসে কিছুটা হলেও একটু দেখেছো। আজকে আমি তোমাদের সাথে ক্লাস করার কথা ছিল ফেস টু ফেস, বা সামনে ক্লাসে টিচার এবং আমার সামনে আমার নতুন শিক্ষার্থীবৃন্দের কচি মুখগুলো আজকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু তোমরা সবাই, আমরা ওই অনুমান করেই একটা নিচ্ছি যে তোমরা সবাই রোল নাম্বার লিখবে এবং ক্লাস কোন গ্রুপে সেটাও লিখবে, তাহলে আমরা কিছুটা হলেও বুঝতে পারবো। হ্যাঁ, আজকে আমি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে হচ্ছে 2-3টা ক্লাস নিয়েছে। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি হয়তো তোমরা দেখেছো এবং বুঝতেও পেরেছো। এখন আমরা প্রথম অধ্যায়ে শুরু করছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন একটু দেখি তোমরা কে কে আছো। এখন আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে, যে এটা তোমরা জানো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দেখো, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আমরা সংক্ষেপে আইসিটি বলি। এবারে তোমরা জানো যে এবার বোর্ড কর্তৃক একটা বই বের হয়েছে। অন্যান্য বছরের বইগুলো লাগবে, কিন্তু এবার বোর্ড কর্তৃক যে বইটা বের হয়েছে আমি একটু দেখাচ্ছি। বঙ্গবন্ধুর লোগো দেওয়া, মুজিব শতবর্ষের লোগো দেওয়া। একটু বইটা একটু সবাই খেয়াল করবা। এই বইটা হচ্ছে বোর্ড কর্তৃক বের হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এই বইটা হচ্ছে তোমাদের সবাইকে কিনতে হবে। বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি, এই 3টা হচ্ছে বোর্ডের বই। বোর্ডের বই যেহেতু এবার বের করেছে, অতএব আমরা সেই 6টা অধ্যায় এখানে পাবো, কিন্তু বোর্ড বইটা এবার তোমাদের সবার জন্য লাগবে। এই সবুজ কভার দেওয়া, তোমরা বইটা একটু দেখবা, বঙ্গবন্ধুর লোগো দেওয়া আছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এই বইটা তোমরা অবশ্যই কিনবা। এখন তোমাদের এই বইয়ে যে 6টা অধ্যায় আছে, আমরা আগের বইগুলোও দেখেছি 6টা অধ্যায়। স্যার সেদিন নিশ্চয়ই বলেছে যে 6টা অধ্যায় যেগুলো আছে, যে তথ্য, প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্ক। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েবসাইট পরিচিতি ও HTML। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই 6টা অধ্যায়। 6টা অধ্যায়ের মধ্যে আমরা দেখি যে 6টা অধ্যায়ে সৃজনশীল। এইবারে তোমরা 9-10-এ যা পড়েছো তার চেয়ে একটু বেশি পড়তে হবে অবশ্যই। এক অধ্যায় যেহেতু একটা বই আমাদের 2 বছর পড়তে হবে, তাহলে এই সাবজেক্টটাকে কোনোভাবে কঠিন বলা চলে না, কারণ অন্যান্য বই কিন্তু প্রথম পত্র, দ্বিতীয় পত্র 2টা পড়তে হবে। আর আমাদের 2 বছরের জন্য 6টা অধ্যায়, শুধুমাত্র 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে এই সাবজেক্টে আমার A+ পাওয়া কোনো ব্যাপার না। আর এখনকার বর্তমান যুগে এই তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে আমাদের চলতে হবে। অতএব এই বইটা তোমরা অবশ্যই ভালো করে আয়ত্ত করবে। এই 6টা অধ্যায়ের মধ্যে আমরা একটু মানবন্টনটা দেখে নিই, যে আমি একটু বলি। মানবন্টনটা হচ্ছে যে এই 6 অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন হবে, 8টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্নের থেকে তোমাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। হ্যাঁ, রোলগুলো দিয়ে যাও তোমরা। রোলগুলো আমি পরে কালেক্ট করে নিব। রোলগুলো দিয়ে যাও। এখানে দেখো
এখানে আমরা বললাম যে 8টা প্রশ্ন থাকবে। তৃতীয় অধ্যায়ে 2টা অংশ আছে, প্রথম অংশ দ্বিতীয় অংশ, যেটা স্যার পড়াচ্ছিল। আবার পঞ্চম অধ্যায়ে 2টা অংশ আছে। এইভাবে 6টা অধ্যায় মানে 8টা ধরতে হবে। 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। সৃজনশীল 5টা প্রশ্নের উত্তর করতে হবে। 5 10 50, আর হচ্ছে বহু নির্বাচনী হবে 25 নাম্বারে। 25 নাম্বারের উত্তর করতে হবে। 25 নাম্বারে 25টা প্রশ্ন থাকবে, 25টার উত্তর করতে হবে। এইগুলো 75। আর ব্যবহারিক হচ্ছে 25। তাহলে ব্যবহারিক আর থিওরি এবং অবজেক্টিভ মিলে 100 নাম্বার। এই সাবজেক্টটা হচ্ছে 2 বছরে আমরা এটা কি করব, 100 নাম্বারে পরীক্ষা দেব। 100 নাম্বারের মধ্যে হচ্ছে 100-র মধ্যে হচ্ছে 50 হচ্ছে 50 হচ্ছে সৃজনশীল, আর হচ্ছে 25 হচ্ছে বহু নির্বাচনী, আর 25 হচ্ছে ব্যবহারিক। এইগুলো আমাদের 100 নাম্বার। অবশ্যই আমরা 2 বছর যদি একটা বই পড়ি তাহলে এই বইটা অবশ্যই তোমাদের কাছে সহজ মনে হবে। আর কিছু থিওরি আছে, কিছু ম্যাথমেটিক্যাল জিনিস আছে, প্রোগ্রাম আছে, কিন্তু থাকলেও খুব কঠিন কিছু না। তোমরা বড় হয়ে হয়তো বা কেউ কম্পিউটার সায়েন্সে যারা পড়ো কম্পিউটার সায়েন্স পড়বে, পড়বে, সেগুলোরই কিছু ছোট ছোট প্রোগ্রামগুলো এখানে দেওয়া আছে। অতএব এই 2 বছর যদি আমরা ভালো করে পড়ি এবং ক্লাসগুলো একটু গুরুত্ব সহকারে দেখি তাহলে কঠিন কিছুই মনে হবে না। আর যদি আমরা ক্লাস না করি তাহলে অঙ্ক বের করলে যদি অঙ্ক বের হয়, প্রোগ্রাম বের হয়, তাহলে তো অবশ্যই খারাপ লাগবে যে আমরা পারি না, কিছুই পারি না, এটা কিভাবে পড়বো। কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস যদি সাথে সাথে খাতা কলম নিয়ে তুমি প্রত্যেকটা অঙ্কগুলো কিংবা সংজ্ঞাগুলো কিংবা থিওরিগুলো যা পড়াচ্ছে সেটা যদি তোমরা প্রত্যেকটা জিনিস তোমরা নোট করতে পারো তাহলে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে সাবজেক্টটা। হ্যাঁ, তাহলে 2 বছর পড়লে আমাদের কাছে অবশ্যই কঠিন লাগবে না। এখন আমরা আসি যে আমি আগে দেখালাম যে এটার মধ্যে প্রথম অধ্যায়ে যে প্রথম অধ্যায় আমরা পড়াবো, সেই অধ্যায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এখানে প্রথমে আছে আমরা তাহলে তথ্য প্রযুক্তি কি, এটা আমরা জানি। তথ্য কি, এটা তো আমরা সবাই জানি। ডেটাকে অর্থবহ করে তোলাই হচ্ছে তথ্য। ডেটাকে স্যার নিশ্চয়ই পড়াইছে, এগুলো তথ্য কি? তথ্য হচ্ছে যে ডেটাকে যখন একটা অর্থপূর্ণ করে তোলা, মানে কোনো একটা জিনিস শব্দে যখন অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে তথ্য। আর হচ্ছে যোগাযোগ, আমরা জানি যে যোগাযোগ, যদি নর্মাল যোগাযোগ কাকে বলি তাহলে 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে যে ভাবের আদান প্রদান, তাই হচ্ছে যোগাযোগ। কিন্তু এখানে যোগাযোগ বলতে প্রযুক্তিগতভাবে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যোগাযোগ করাকে বোঝাচ্ছে প্রযুক্তিগতভাবে। প্রযুক্তি আমরা জানি কৌশল বা প্রক্রিয়া। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায় এখন একটু দেখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা একটু দেখো। যে কোনো প্রকার তথ্যের, একটু এগুলা দেখবা, যে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা, কারণ আমি লেখা সুন্দর লেখা পরিষ্কার হবে না। যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ। আমরা সাবজেক্টটা পড়বো, এটা জানবো না। প্রক্রিয়াকরণ এবং সঞ্চালন ব্যবহৃত সমস্ত ইলেকট্রনিক সঞ্চালনে ব্যবহৃত সমস্ত ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। দেখো, যে কোনো প্রকার আমরা তথ্য প্রযুক্তি হচ্ছে যে তথ্যের উৎপত্তি, তারপর হচ্ছে উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ। দেখো, যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও সঞ্চালনে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। দেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে, একটু দেখো। আমি বলেও দিচ্ছি, যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও সঞ্চালনে ব্যবহৃত সকল বা সমস্ত ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। এখানে আমরা তথ্য পেলাম যে ডেটাকে অর্থপূর্ণ করে তোলাই হচ্ছে তথ্য। সব ডেটাই তথ্য না, যেগুলো প্রক্রিয়াকরণের পর কিছু ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে তথ্য। আর যোগাযোগ আমরা জানি যে যোগাযোগ যদি বলি যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যোগাযোগ হচ্ছে যোগাযোগ, তথ্য বা ভাবের আদান প্রদান। কিন্তু এখানে ইলেকট্রনিক উপায় বা প্রযুক্তির মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইস বা এক কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগ করা হচ্ছে, যে উৎস থেকে গন্তব্যে ডেটা পাঠানোই হচ্ছে যোগাযোগ। আর যে প্রক্রিয়া হচ্ছে প্রক্রিয়াটা হচ্ছে প্রযুক্তি। তাহলে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালনে ব্যবহৃত সমস্ত ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। অবশ্যই এটা সবাই বুঝতে পারছো। এখন আমরা আসি যে আমাদের বইয়ের মধ্যে যেটা আছে প্রথম অধ্যায়ের প্রথম যে টপিকসটা, সেটা নিয়ে আমরা একটা আজকে আলোচনা করব। বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম কি? গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম বিশ্বগ্রাম কি? গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি? তোমাদের বইয়েতে প্রথমে দিচ্ছে যে ছায়া সুনিবিড় শান্তির নীড়। দেখো, ছায়া সুনিবিড় শান্তির নীড় আমাদের স্বপ্নের গ্রামের ধারণা। এখানে দেখো ছায়া সুনিবিড় শান্তির নীড়, এখানে হচ্ছে যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে 2 বিঘা জমি, সেটার থেকেই লিখছে যে অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। এখানে দেখো বিশ্বগ্রাম, কেন বিশ্বকে একটা গ্রাম বলছে? গ্রাম বলতে আমরা কি বুঝি? আমরা সবাই অনেকেই গ্রাম দেখেছি, অনেকে গ্রামের মানুষ, আমরাও গ্রামের মানুষ, গ্রাম থেকে আমরা আসছি। কিন্তু গ্রাম আমরা সবাই দেখেছি। গ্রামে কি? গ্রাম হচ্ছে কতগুলা পরিবার নিয়ে একটা জায়গায় বসবাস করাটাই হচ্ছে গ্রাম। যেখানে হচ্ছে গ্রামে কি হয় যে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয়। একজনের কোনো কিছু সমস্যা হলে বা একজনের সুখের কিছু হলেও গ্রামের মানুষ একে অপরের সংবাদ রাখে। সকালবেলা উঠে কুশলাদি বিনিময় এবং কোনো খারাপ কিছু হলে তাকে হেল্প করা, এটাতে গ্রামের মানুষ সব সময় এগিয়ে আসে। কিন্তু আমি যখন একটা ঢাকা শহরে 5 তলা ভবনে থাকি, তখন আমার ঘরে কি হলো কিন্তু পার্শ্ববর্তী কেউ কিন্তু জানে না, যে সুখেও কেউ নেই, তোমার দুঃখেও কেউ নেই। কিন্তু গ্রামে কি হয়? গ্রামে একটা কিছু ভালো সংবাদ হলেও সবাই সবারটা জানবে, এবং খারাপ কিছু হলেও তোমাকে সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসে। এই গ্রামের এই কনসেপ্টটার উপরে ধারণা করে বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বকে ইলেকট্রনিক উপায়ে বা কানেক্টিভিটির মাধ্যমে, কানেক্টিভিটি হচ্ছে যেটা ইন্টারনেটের মাধ্যমে সারাটা বিশ্বকে একটি গ্রামে পরিণত করা হয়েছে। যে সারা বিশ্বের মানুষ যে এক মুহূর্তে ক্লিক করে যে সারা বিশ্বের মানুষ একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে এবং একে অন্যকে সেবা করতে পারে। এই জন্য গ্রামের সাথে তুলনা করছে এটা বিশ্বগ্রাম। তাহলে কি বললাম আমরা? যে সারাটা গ্রাম যেরকম গ্রামের মানুষ একে অন্যের সাথে সকালে উঠে কুশল বিনিময় করে, একে অন্যের সুখে দুঃখে এগিয়ে আসে, একে অন্যের সেবা করে, ঠিক সেরকমভাবেই যে সারা পৃথিবী থেকে একটা গ্রামের সাথে যে সারা পৃথিবী থেকে কীভাবে একটা ইলেকট্রনিক উপায়ে বা কানেক্টিভিটির সাহায্যে সারাটা বিশ্বকে একটি গ্রামে পরিণত করা যায়। সেই মাথায় প্রথম কার ধারণাটা এটা আসছে? যে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। দেখো, হারবার্ট মার্শাল ম্যাকলুহান। হারবার্ট মার্শাল ম্যাকলুহান, ওনার মাথায় প্রথম এই ধারণাটা আসে। উনি ছিলেন কানাডার অধিবাসী, টরন্টো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক এবং একজন দার্শনিক।
তার মাথায় প্রথম এই ধারণাটা প্রবর্তন হয়েছে যে সারাটা বিশ্বকে কিভাবে ইলেকট্রনিক উপায়ে সব মানুষকে একটি একীভূত সমাজে বাস করতে পারে এবং একে অন্যের সেবা করে। তাই এই কনসেপ্টটা প্রথম কার মাথায় আসে? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। ইনি প্রথম বিশ্বগ্রামের সম্বন্ধে বিশ্বগ্রাম ধারণা করছেন এবং বিশ্বগ্রামের আবিষ্কারক হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তিনি হচ্ছেন কি বললাম আমরা, কানাডার অধিবাসী, একটা কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। ওনার জন্ম হচ্ছে 1911 সালে 21 জুলাই 1980 সালে ডিসেম্বর ওনার মৃত্যুবরণ করেন। যে উনি ছিলেন কোথায়? কানাডার অধিবাসী, টরন্টো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষক। ইংরেজি বিষয়ে শিক্ষক ছিলেন। তাহলে তিনি প্রথম যে 1911 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1980 সালে, যে যার নাম হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তিনি প্রথম বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দিয়েছেন। তাহলে এখন আমরা যে বললাম যে বিশ্বগ্রাম কি, বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করছে। কেন? যে একে অন্যের হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, গুড, থ্যাংক ইউ। যে একে অন্যের সুখে দুঃখে একজন আরেকজনের সাথে একজনের সুখে দুঃখে এগিয়ে আসে, এই জন্য তিনি গ্রামের সাথে তুলনা করছেন। যে তাহলে যে বিশ্বগ্রাম, যে এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য, বিশ্বগ্রামটা কি আমরা একটু লিখি, সংজ্ঞাটা লেখো। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম। এখন লেখো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো তথ্য ও প্রযুক্তি নির্ভর, তথ্য ও প্রযুক্তি নির্ভর, লিখছো? যে গ্লোবাল ভিলেজ হলো তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি ভার্চুয়াল, প্রযুক্তি নির্ভর এমন একটি ভার্চুয়াল পরিবেশ, লেখো ভার্চুয়াল পরিবেশ যেখানে সারা পৃথিবীর মানুষ সমস্ত দূরত্বকে অগ্রাহ্য করে একটি একক সমাজে বাস করে এবং একে অন্যের সেবা করে বিশ্বগ্রাম বলে। দেখো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হলো তথ্য ও প্রযুক্তি নির্ভর এমন একটি ভার্চুয়াল পরিবেশ, মানুষ সমস্ত দূরত্বকে অগ্রাহ্য করে একটি একক সমাজে বাস করে এবং একে অন্যের সেবা করে, তাই হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। একটু তোমরা লিখবা সংজ্ঞাটা সবাই।
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো তথ্য ও প্রযুক্তি নির্ভর এমন একটি ভার্চুয়াল পরিবেশ যেখানে সারা পৃথিবীর মানুষ একটি একক সমস্ত দূরত্বকে অগ্রাহ্য করে একটি একক সমাজে বাস করে এবং একে অন্যের সেবা করে, তাই হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। সবাই একটু সংজ্ঞাটা লিখবা। সবাই লেখা হয়েছে? দেখো, এই কনসেপ্টটা কার মাথায় প্রথম আসছিল? হারবার্ট মার্শাল ম্যাকলুহান। এখান থেকে তোমাদের প্রশ্ন হবে যে হারবার্ট মার্শাল ম্যাকলুহান তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? কানাডার অধিবাসী ছিলেন। তাহলে কোন বিশ্ববিদ্যালয়ে? টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করতেন এবং তিনি একজন দার্শনিক ছিলেন। তার মাথায় প্রথম এই চিন্তাটা আসে যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো যে তথ্য প্রযুক্তি নির্ভর পরিবেশ। অবশ্যই তথ্য নির্ভর বা প্রযুক্তি নির্ভর পরিবেশ হতে হবে। তথ্য এমন একটি ভার্চুয়াল পরিবেশ যে যেখানে সারা পৃথিবীর মানুষ সমস্ত দূরত্বকে অগ্রাহ্য করে একটি একক সমাজে বাস করে এবং একে অন্যের সেবা করে। এখানে দেখো যে কানাডার যে টরন্টো বিশ্বগ্রাম বলে, এটুকু লিখছো সবাই? লেখা শেষ? থ্যাংক ইউ। যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, তাহলে আমরা এটুকু জানি যে প্রথম এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করছে তারে আমরা দেখি যে কোথায় সে এটা ভাবছে। যে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ের অধ্যাপক, তিনি প্রথম দুটো বই লিখছিলেন। একটা ছিল 1962, আরেকটা ছিল 1900 সালে। তিনি দুইটা বই লিখছিলেন। একটার নাম হচ্ছে গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ, বড় হাতে দাও, বইয়ের নাম যে মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান। এই বইটা হচ্ছে 1962 সালে। আর 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতে লিখছে দ্য এক্সটেনশন অফ ম্যান। এই দুইটা বই 1962 সালে একটা লিখছিল দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফি ম্যান, আর একটা হলো 64 সালে একটা বই লিখছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। 1964 সালে দ্য এক্সটেনশনস অফ ম্যান। যে এই দুইটা বইয়ের প্রবর্তনা করেন তিনি, ওই দুইটা বইয়ের প্রবর্তনা করেন। এখন দ্বিতীয় বইটাতে তিনি বিশদভাবে যে তারের অবাধ বিচরণ এবং বৈদ্যুতিক প্রযুক্তি নির্ভর এই পৃথিবী নামক একটি গ্রহকে ইলেকট্রনিক মিডিয়া নির্ভর বিশ্বগ্রামে পরিণত হচ্ছে। দ্বিতীয় বইটাতে তিনি এইটার বিশদ বর্ণনা দিচ্ছেন। কোন বইটা? আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশন অফ ম্যান। এই বইটাতে তিনি বিশদভাবে বর্ণনা করছেন। কোনটা? যেটা আমরা বললাম দ্বিতীয় বইটাতে তিনি হচ্ছে এইটার সম্পর্কে বিশদভাবে বর্ণনা করছেন। যে কি, যে এইখানে হচ্ছে তিনি বর্ণনা করছেন যে তারের অবাধ বিচরণ এবং বৈদ্যুতিক প্রযুক্তি নির্ভর পৃথিবী নামক একটি গ্রহকে, যে এটা হচ্ছে পৃথিবী নামক ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম বা মিডিয়া নির্ভর বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে। তার 40 বছর আগে, প্রায় 40 বছর আগে তার এই ভবিষ্যৎবাণী আবিষ্কার করেছে এখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
যেটার মধ্যে আমরা সারা বিশ্বের যে কোনো তথ্য, যে কোনো খবর, যে কোনো জিনিস খুব সহজে 1 মিনিটে ক্লিক করলে আমরা সব কিছুই হাতের কাছে পাচ্ছি। যে তার এইটার উপর ধারণা করে ভবিষ্যতে আবিষ্কার করছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং যোগাযোগের ক্ষেত্রে চরম উৎকর্ষ করতে ফলে বিশ্ব আজকে আর এইখানে পরিণত হচ্ছে। বিশ্ব আজ কোথায়? যে বিশ্বগ্রামের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সারাটা বিশ্ব আমরা হাতের কাছে, হাতের মুঠোয় পেয়ে গেছি। আর হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে পৃথিবীর প্রায় সকল প্রান্তের মানুষ আজ পরস্পর নিকটজনে পরিণত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর প্রায় সকল প্রান্তের মানুষ আজকে নিকটজনে পরিণত হয়েছে। আগে দেখো, আগে আমরা কোনো কিছু হলে মানে কেউ বিদেশ গেলে কত কত ওরে আমরা সংবাদ পেতাম কোনো 2 মাস 3 মাস পরে। আর আজকে হচ্ছে ইন্টারনেটের বদৌলতে আমরা যে কোনো যে এখান থেকে তুমি বাসা থেকে বের হবা, কোথায় আসো সব বলতে পারছো। তোমার কেউ আত্মীয়স্বজন বাইরে থাকে, তুমি কথা বলতে পারছো, দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে, স্কাইপি, মেসেঞ্জার, ফেসবুক মাধ্যমে আমরা সব কিছু খুব সহজেই দেখতেও পাচ্ছি, কথাও বলতে পারছি। দেখো বিশ্বটাকে আজকে আমি এখানে বসে এখন ক্লিক করার সাথে সাথে আমেরিকার খবর, জাপানের খবর, ইংল্যান্ডের খবর, অস্ট্রেলিয়ার খবর সব কিছু পেয়ে যাচ্ছে কোথায় কি হচ্ছে। আজকে ইন্টারনেটের যুগে এইরকম অবস্থায় আছে দেখে আজকেও আমরা এই বিপর্যয়ের মধ্যেও দেখো আমরা এই লার্নিং বা এর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এখন তোমাদের ক্লাসটাও হচ্ছে। আজকে এই বিপর্যয়ের মধ্যে আমরা ঘরে বসেই থাকতাম যদি আজকে ইন্টারনেটের এই যুগটা না থাকতো। আজকে এই ইন্টারনেটের যুগে এসে আমরা দেখো এখন তোমাদের লাইভ ক্লাসটাও নিতে পারছি, তাই না? তাই কি নয় কি? অবশ্যই। দেখো একটু তাহলে যে তিনি এই দ্বিতীয় বইটাতে তার এই কনসেপ্টটা নিয়ে বিশদভাবে বর্ণনা করছেন যে তারের এই অবাধ বিচরণ এবং বৈদ্যুতিক প্রযুক্তি নির্ভর পৃথিবী নামক একটি গ্রহ ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম বা মিডিয়ার মাধ্যমে নির্ভর করছে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠা তার 40 বছর আগে ধারণা মতে আজকে আবিষ্কার হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, যেটা আমরা সব ক্ষেত্রে পেয়ে থাকি। যে কোনো তথ্য, যে কোনো জিনিস সার্ভারে গেলে তুমি সব পাবা। এখন এইটা হলো বিশ্বগ্রাম এর উপর ধারণা করে তারপরে আস্তে আস্তে পরিণত হয়েছে যে 90-এর দশকের পর থেকে মনে হয় আমরা ইন্টারনেটটা পাচ্ছি। এখন যুগের বিবর্তনে আরও স্যাটেলাইট সব কিছু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে যে এটা হলো বিশ্বগ্রাম। বিশ্বগ্রামের ফলে কিছু সুফলগুলা কি, কুফলগুলা কি একটু দেখো, যে নিজেরা একটু লেখার চেষ্টা করবা বিশ্বগ্রামের সুফল কি আর কুফলগুলা কি, ইতিবাচক দিকগুলা কি, নেতিবাচক দিকগুলা কি। আমি একটু বলে দিচ্ছি কিন্তু তারপরেও তোমরা একটু লেখার চেষ্টা করবো অবশ্যই। হ্যাঁ, যে বিশ্বগ্রামের ফলে আমরা কি কি জিনিস খুব সহজেই পাচ্ছি, বিশ্বগ্রামের সুফলটা কি কি দেখি। তোমরা 2টা একটা লেখো, আমি একটু দেখবো। প্লিজ সবাই লিখে একটু দেখো বিশ্বগ্রামের সুফলটা আমি একটু দেখতে চাচ্ছি। আমি একটু দেখতে চাচ্ছি তোমাদের কাছে বিশ্বগ্রামের সুফল তোমরা লিখতে পারবা। আমি ক্লাসেও সবসময় লেখাই বলার সাথে সাথে যে সবাই কিছু না কিছু ভালো দিকটা আমরা অবশ্যই অনেক কিছুই পাচ্ছি, আবার তার সাথে যেটা ভালো তার কিছু খারাপও থাকে, নেতিবাচক দিকও কিছু আছে অবশ্যই। তাহলে যে আমরা আগে ভালো দিকটা আগে দেখি যে কি কি জিনিস আমরা বিশ্বগ্রামের ফলে পাচ্ছি। একটু দেখো যে বিশ্বগ্রামের ফলে মানুষের জীবনযাত্রার মান ব্যাপকভাবে উন্নত হয়েছে, তাই না কি? মানুষের জীবনযাত্রার মান ব্যাপকভাবে উন্নত হয়েছে। এখানে দেখো বিশ্বগ্রামের ফলে মানুষের জীবনযাত্রার মান ব্যাপকভাবে উন্নত হয়েছে। একটি ক্লিক করলে মুহূর্তের মধ্যে আমরা সারা পৃথিবীর খবর জানতে পারি। যে কোনো জায়গায় একটা ক্লিক করার সাথে সাথে সময় লাগে না, ক্লিক করা বলার আগে ক্লিক করলে তো আমি যে কোনো সংবাদ সহজেই, যে একটা ক্লিক করলে মুহূর্তের মধ্যে আমি যে কোনো জায়গার সংবাদ পেতে পারি। তারপর হচ্ছে দেখো আমরা কয়েকটা বলে নেই, তারপরে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে গুছাইয়ে লিখবে। তাহলে কি হয় যে বিশ্বগ্রামের ফলে মানুষের জীবনযাত্রার মান ব্যাপক পরিবর্তন হয়েছে। একটি ক্লিক করলে মুহূর্তের মধ্যে আমি যে কোনো জায়গার সংবাদ পেতে পারি। তারপরে হচ্ছে যে মানুষের দক্ষতা ও গতি উভয়ই খুব বেড়েছে। দেখো মানুষের দক্ষতা বাড়ছে, গতি বাড়ছে।
তারপরে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। আজকের যুগে আমরা এখন দেখি যে ঘরে বসে অনলাইন কেনাকাটা করা যাচ্ছে, ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ডিগ্রি নিতে পারছে মানুষে, অনলাইনের মাধ্যমে যে কোনো বিশ্ববিদ্যালয়, তারপর অনলাইন লাইব্রেরি যে কোনোভাবে পড়া যাচ্ছে। ই লার্নিংয়ের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। তারপরে আমরা উন্নত দেশের চিকিৎসা সেবা পেতে পারি ঘরে বসে। তারপর ভিডিও অডিও কনফারেন্সের মাধ্যমে মানুষ অফিসে কাজ করতে পারছে। তারপরে হচ্ছে ঘরে বসে অর্থ উপার্জন করা যাচ্ছে যে ফ্রিল্যান্সের মাধ্যমে যে। তারপরে হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উন্নত চিকিৎসা পায়। ব্যবস্থাপনার খরচ অনেক কমেছে, ব্যবস্থাপনা যা আগে যত মানুষের জীবনযাপনের মান উন্নত হয়েছে, গুড। তারপর মানুষের জীবনযাত্রার মান ব্যাপকভাবে উন্নত হয়েছে। তারপরে আমরা কি বললাম যে এক মুহূর্তের মধ্যে ক্লিক করার সাথে সাথে কি হয় যে যে কোনো দেশের সাথে আমরা যে কোনো দেশের সংবাদ খুব সহজে পেতে পারি। তারপরে হচ্ছে মানুষের দক্ষতা ও গতি বেড়েছে। তারপরে ব্যবস্থাপনার খরচ অনেক হ্রাস হচ্ছে, কারণ হচ্ছে যে এখন 10 জন কর্মচারীর কাজ হচ্ছে এক কম্পিউটার দিয়ে করা যাচ্ছে। তাহলে যে মানুষের এই ব্যবস্থাপনার খরচ কম হচ্ছে। ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারছি। তারপরে ই লার্নিংয়ের ব্যাপক প্রসার ঘটেছে, যাতে ই লার্নিংয়ের মাধ্যমে দেখো আমরা এখন যে অনলাইন ক্লাস, অনলাইন লাইব্রেরি, অনলাইন বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্স করে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারছে। গবেষণার কাছে যত তথ্য লাগে সেগুলো খুব সহজেই মানুষ পাচ্ছে এবং গবেষণার খুব তাড়াতাড়ি ফলাফলটাও পাচ্ছে। যে কোনো তথ্য লাগে সাথে সাথে আমি মুহূর্তের মধ্যেই তথ্যগুলা পেয়ে যাচ্ছি এবং 1000 কিলোমিটার দূরে থেকেও আমি কি করছি যে এখানে উন্নত চিকিৎসা টেলিমেডিসিন সেবা পাচ্ছি। তাহলে যে তারপর হচ্ছে যে এখানে ঘরে বসে শিক্ষামূলক কাজ, তারপর ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে। বললাম আমরা ই কমার্সের মাধ্যমে আজকাল আমরা মার্কেটে নিয়ে যেও কাপড় চোপড় যা কিছু দরকার যে কোনো জিনিস আমরা ঘরে বসেও পাচ্ছি। যে এটা হলো ই কমার্সের মাধ্যমে অনলাইন শপিংয়ের মাধ্যমে। তারপরে বিশ্বের যে কোনো প্রান্তের বিনোদনগুলো আমরা উপভোগ করতে পারছি, যে কোনো প্রান্তের বিনোদন উপভোগ করতে পারছি। তারপরে হচ্ছে যে আর হচ্ছে যে ওয়েবসাইটগুলো বিভিন্ন বিজ্ঞাপনের জন্য স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ওয়েবসাইটগুলো বিজ্ঞাপনের জন্য স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ওয়েবসাইট খুললেই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাই। এগুলো হচ্ছে ইতিবাচক দিক। আর এটার যদি ইতিবাচক দিক হয় তাহলে এটার নেতিবাচক দিকও কিছু আছে। সুবিধা যেমন আছে অসুবিধাও তেমন আছে। অসুবিধাগুলো কি কি একটু লেখো তোমরা। আমাকে ক্লাসে দেখো না, এখন দেখবা। গত ক্লাসটা আমার ছিল, গত বুধবারে স্যারে নিয়েছিল, আমার নেওয়া হয়নি। এখন থেকে দেখতে পাবে একদিন অবশ্যই। তারপরে দেখো ইতিবাচক দিক যেমন আছে, আমরা বললাম যে ইতিবাচক দিকগুলো আমরা সবাই কিছু না কিছু লিখতে পারবো। অবশ্যই লিখবা, 10-15টা পয়েন্ট তোমরা নিজেরা লিখে নিবা। আমি বললাম যে এগুলোই তোমরা একটু সুন্দর করে গুছাই লিখবা। আর নেতিবাচক দিকগুলা কি, যে মানুষের নৈতিক অবক্ষয় হয়েছে। আমরা প্রতিদিন পেপার খুলে যেসব ক্রাইম আর যেসব জিনিস দেখতে পাই, এটা মানুষের নৈতিক অনেক অবক্ষয় হয়েছে, নৈতিকতা অনেক অবক্ষয় হয়েছে। তারপরে দেখো ইন্টারনেটে মানুষ আসক্তি হয়ে পড়ছে, মানুষ ইন্টারনেটে আসক্তি হয়ে পড়ছে। সারাদিন ইন্টারনেট এবং এই যন্ত্রপাতির সামনে থেকে স্বাস্থ্যেরও অনেক অবনতি হচ্ছে। তারপরে মানুষ দেখো বন্ধু বান্ধব ভুলে তুমি যতক্ষণ পারো নেটে বসে থেকে সারাক্ষণই স্মার্টফোন, ল্যাপটপ, তারপরে কম্পিউটার এগুলো চালালে তোমার বন্ধু বান্ধব সব কিছু ভুলে, সামাজিকতা ভুলে তুমি সারাক্ষণই এই জগতে বিচরণ করছো। তারপরে দেখো যে কোনো একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো অসত্য তথ্য বা গুজব খুব সহজে রটে যায়। সেটা সত্য মিথ্যা যাচাই না করে মানুষ ওটা সম্পর্কে আলোচনা করতে থাকে। গুজবটা খুব সহজে রটে যাচ্ছে। তারপরে দেখো যে হ্যাকিংয়ের মাধ্যমে মানুষের তথ্য চুরি করে মানুষকে বিপর্যস্ত করছে। হ্যাকিং, তারপর সাইবার ক্রাইম হচ্ছে। তারপর দেখো সাইবার ক্রাইম হচ্ছে। তারপরে হচ্ছে যে ইন্টারনেটে অতিরিক্ত আসক্তির ফলে মানুষের ব্যক্তি জীবন হয়েছে, বললাম অসামাজিক বা বন্ধুহীন হয়ে পড়ছে। তারপরে হচ্ছে যে ব্যাপকভাবে মুক্ত সাংস্কৃতিক বিনিময়ের ফলে দেশের সংস্কৃতি ভুলে আমরা বিদেশিটাকেই বেশি গ্রহণ করছি।
ব্যাপকভাবে এটা মুক্ত সংস্কৃতির জন্য কি হয়, আমরা দেশীয় সংস্কৃতিকে ভুলে বাইরেরটাকে বেশি গ্রহণ করছি। আরেকটা হচ্ছে যে এটা ইন্টারনেটে মুক্ত তথ্য বিনিময় পর্নোগ্রাফির সীমাহীন প্রসার ঘটেছে, যার জন্য মানুষের নৈতিক সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়ে থাকে। যে পর্নোগ্রাফির কি হচ্ছে, যে পর্নোগ্রাফির সীমাহীন প্রসার ঘটেছে, এই জন্য মানুষের মধ্যে সামাজিক অবক্ষয় ঘটেছে, নৈতিক বা সামাজিক অবক্ষয় ঘটেছে। এগুলো হলো নেতিবাচক না, এগুলো সব নেতিবাচক দিক। যে নৈতিক অবক্ষয় হয়েছে, যে পর্নোগ্রাফির মাধ্যমে মানুষের সামাজিক অবক্ষয় হয়েছে। আমরা প্রতিদিনই নিউজ দেখতে পাচ্ছি যে মানুষের সামাজিক অবক্ষয় কত টাকা হচ্ছে, যে আমরা এইসব জিনিস দেখে আমরা খারাপ জিনিসটাকে গ্রহণ করছি, অথচ ভালো কত জিনিস আছে। তারপরে তুমি বন্ধুবান্ধবের সাথে যখন ঘুরবা কথা বলবা, তার সাথে তুমি এই ফেসবুকের জগতে, এই নেটের জগতে, এটা দেখতেছো, এই জগতে আসো, কিন্তু তোমার তাহলে কি হয় যে বন্ধুবান্ধবের সময় দেওয়ার মতো সময় কোথায় তোমার? তারপরে আমরা নিজেদের সংস্কৃতি ভুলে বাইরের সংস্কৃতিটা গ্রহণ করছি, তারপরে বিনোদনের জন্য বাইরের জিনিস দেখতেছি। তাহলে আমাদের সংস্কৃতিকে আমরা আস্তে আস্তে ভুলতে বসছি, যে ইন্টারনেটের জগতে আমরা বাইরের জিনিসটাকে উপভোগ করছি। তারপর হ্যাকিং হচ্ছে, হ্যাকিংয়ের মাধ্যমে মানুষের তথ্য চুরি করছে, সাইবার ক্রাইম হচ্ছে। এগুলো হচ্ছে তোমার ক্ষতিকারক বা অসুবিধাগুলা, নেতিবাচক দিকগুলা। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা মাঝখান থেকে বাদ করেছিলাম, এই যে বিশ্বগ্রাম আমরা বললাম যে তথ্য প্রযুক্তি নির্ভর একটা পরিবেশ, যে ভার্চুয়াল পরিবেশ, যেখানে সারা পৃথিবীর মানুষ যে সমস্ত দূরত্ব অগ্রাহ্য করে একটি একক সমাজে বাস করে এবং একে অন্যের সেবা করে, এটাই বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রামের জন্য দেখো কতগুলো উপাদানের প্রয়োজন হয়। এই কি দিয়ে আমরা বিশ্বগ্রাম বললে কি বিশ্বগ্রাম হয়ে যাবে? তাই কি না? বিশ্বগ্রাম বললে আমার বিশ্বগ্রাম হবে না। এসে যে সংশ্লিষ্ট কিছু উপাদানের প্রয়োজন। কি কি জিনিস লাগে দেখো, হার্ডওয়্যার, সফটওয়্যার, 3 নম্বর হচ্ছে ডেটা, 4 নম্বর হচ্ছে ইন্টারনেট বা কানেক্টিভিটি। ইন্টারনেট মেরুদণ্ড যাকে বলে, এটা না থাকলে আমাদের কোনো কিছুই সম্ভব হতো না। কানেক্টিভিটি। তারপরে 5 নম্বর হচ্ছে মানুষের সক্ষমতা। এই 5টা উপাদানের মাধ্যমে আমাদের বিশ্বগ্রামটা হচ্ছে। দেখো যে সংশ্লিষ্ট এই 5টা উপাদানের দরকার হয় বিশ্বগ্রামের জন্য। হার্ডওয়্যার লাগে, অবশ্যই হার্ডওয়্যারকে আমরা জানি যে এই যে মোবাইল ফোন, তারপরে স্মার্টফোন, কম্পিউটার, এগুলো সব হচ্ছে হার্ডওয়্যার না থাকলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা যাবে না। বিশ্বগ্রামের জন্য আমার কি যন্ত্র অবশ্যই লাগবে, এই যে যন্ত্র, এইটাই হচ্ছে হার্ডওয়্যার। হয় ল্যাপটপ লাগবে, তোমার কম্পিউটার লাগবে, না স্মার্টফোন লাগবে, মোবাইল ফোন লাগবে, অবশ্যই যোগাযোগ, সেটা হচ্ছে হার্ডওয়্যার। আর হার্ডওয়্যারকে সচল করার জন্য লাগে সফটওয়্যার। আমার হার্ডওয়্যার আছে, আমার একটা মোবাইল আছে, কিন্তু ভিতরে কোনো প্রোগ্রাম নেই, তাহলে আমি কিভাবে কাজ করবো? তা কি সম্ভব? না, সম্ভব না। তার জন্য কি হবে, যে আমার সফটওয়্যার দরকার। সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি হচ্ছে সফটওয়্যার। প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি হচ্ছে সফটওয়্যার। তাহলে আমার এটা অবশ্যই যে এটা চালানোর জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার দরকার হবে। তারপরে হচ্ছে যে আমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, তাহলে আমি কি করব? আমার ডেটা না থাকলে আমার কাজ করার জন্য কি লাগবে? ডেটা লাগবে, অবশ্যই ডেটা লাগবে। যে কি পাঠাবা তুমি, তথ্য যাই কিছু পাঠাও সেটা অবশ্যই লাগবে, তথ্য বা ডেটা লাগবে। তারপরে এটা যাই কিছু থাক, তার জন্য আমার কানেক্টিভিটি বা ইন্টারনেটের দরকার হবে। ইন্টারনেট না থাকলে আমাদের কোনো জায়গায় যোগাযোগ করা সম্ভব না। এক জায়গার সাথে এক জায়গায় যোগাযোগ করতে হলে অবশ্যই আমার কি লাগবে? ইন্টারনেট লাগবে। ইন্টারনেট না থাকলে সম্ভব না। ইন্টারনেটকে বলা হয় এর জন্য মেরুদণ্ড বলা হয়। তারপরে হচ্ছে যে মানুষের সক্ষমতা। আমার সব আছে, কিন্তু আমি যে নেট চালাইতে পারি না, তাহলে কি করব? তাহলে কি আমি যোগাযোগ করতে পারবো না? তাহলে পারবো না। তাহলে আমাকে এটা চালানোর মতো সক্ষমতা থাকতে হবে, হ্যাঁ, ক্ষমতা থাকতে হবে। আমাদের মা বা তার আগে দাদি, তাদের হাতে একটা স্মার্টফোন তুলে দিয়ে তুমি দেখো যে তারা চালাতে পারে নাকি? তারা তো পারবে না। তাকে কি করতে হবে? ধরে দিতে হবে, তোমাকে ধরে দিতে হবে। তাহলে এই চালানোর মতো সক্ষমতা দরকার। তাহলে এই 5টা না থাকলে বিশ্বগ্রাম হবে না। বিশ্বগ্রামের জন্য হচ্ছে আমার 5টা উপাদানের প্রয়োজন। একটা হচ্ছে হার্ডওয়্যার, আরেকটা হলো সফটওয়্যার। যে হার্ডওয়্যার আমরা বললাম, হার্ডওয়্যার, সফটওয়্যার, গুড, ইন্টারনেট, ডেটা, মানুষের সক্ষমতা। আরেকটা আরো অনেক কিছু হচ্ছে অবশ্যই।
আবার সংশ্লিষ্ট উপাদানগুলো অন্য। এটা হলো যে এই 5টা জিনিস না হলে বিশ্বগ্রামে প্রতিষ্ঠা করা যাবে না, যে যার জন্য লাগবে আমার স্মার্টফোন বা মোবাইল ফোন, কি বলে কম্পিউটার বা ল্যাপটপ, যাই লাগুক একটা হার্ডওয়্যার লাগবে। হার্ডওয়্যারের মধ্যে জন্য লাগবে সফটওয়্যার, যেটার মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো থাকবে। তারপরে অপারেটিং সিস্টেম, ব্রাউজিং, মজিলা ফায়ারফক্স, অপেরা, তারপরে হচ্ছে আমার স্কাইপে, তারপরে হচ্ছে ভিডিও মেসেঞ্জার, এগুলো থাকতে হবে। তারপরে হলো ডেটা থাকতে হবে, যা কিছু আমরা বিনিময় করি ডেটা। তারপরে সবচেয়ে হলো ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। তারপরে হচ্ছে মানুষের করার জন্য সক্ষমতা থাকতে হবে। এই হলো তোমার 5টি উপাদান। এখন বিশ্বগ্রাম সংশ্লিষ্ট যে উপাদানগুলো সেগুলো আমরা পরে দেখব, যেমন যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, সব ক্ষেত্রে আজকে এখন আমরা সব ক্ষেত্রে আমাদের এখন নেটের মাধ্যমে চালিত হয়। যে বিশ্বগ্রামের সংশ্লিষ্ট যে উপাদানগুলা সেগুলো আমরা পরে পড়ব। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য এই 5টা উপাদানের দরকার হয়। তাহলে যে বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামের উপাদানগুলা কি কি, 5টা উপাদান অনুধাবন প্রশ্নের জন্য পড়বা। যে 5টা উপাদান কি কি, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, ইন্টারনেট বা কানেক্টিভিটি, মানুষের সক্ষমতা, এই 5টা উপাদানের দরকার হয়। আর হচ্ছে জ্ঞানের প্রশ্ন, যে বিশ্বগ্রাম কাকে বলে, অবশ্যই বিশ্ব একটি একক পরিবার বা এগুলো সব হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে অবজেক্টিভের জন্য, যেমন হচ্ছে মার্শাল ম্যাকলুহান কোন দেশের অধিবাসী, তিনি কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তারপর হচ্ছে কত সালে তিনি প্রথমে তার মাথায় এই কনসেপ্টটা আসছিল যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য, কোন বইটার মধ্যে রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এক্সটেনশন অফ ম্যান, এটার মধ্যে তিনি বিশদভাবে এই জিনিসগুলো বর্ণনা করেছেন। তাহলে এখানে সৃজনশীল, অবজেক্টিভ সব প্রশ্ন এখান থেকে হতে পারে। তাহলে আমরা যদি পড়ি বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামের উপাদানগুলো কি কি, আর সুফল আর কুফল, এইটা যদি বা সুবিধা অসুবিধা, এটা যদি তুমি পড়তে পারো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর এইটুকের মধ্যে তুমি করতে পারবা, এর বাইরে আর কিছু হওয়ার কথা না। তারপরে সংশ্লিষ্ট যে উপাদানগুলো এখানে আমরা পরবর্তীতে আসবো। সামনাসামনি দেখা স্বাভাবিক থাকতে তাইলে আমাদের খুব ভালো পরিচয় রিলেশন হয়ে যেত। আর আমাদের কলেজে আরেকটা জিনিস হচ্ছে যে স্টুডেন্ট যাই হোক আমাদের সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক থাকে। প্রতি বছরই স্টুডেন্টরা আমাদের খুবই কাছাকাছি থাকে। অতএব তোমাদেরও কোনো টেনশন নয়, তোমরা যখন ক্লাসে আসবে, বসবে, আমরা তোমাদের দেখবো এবং তোমরা খুবই আমাদের কাছের হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সন্তান তুল্য আমরা তোমরা। অতএব তোমাদের এরপরে দেখা যাক কতদিনে আমাদের এই পরিস্থিতি স্বাভাবিক, সেই অনুযায়ী প্রত্যেকটা ক্লাসের সংজ্ঞা বা অঙ্ক যাই কিছু করার সেটা তোমরা করবে এবং কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। হ্যাঁ, আর সবাইকেই বলবো যদি কমেন্ট করতে কমেন্ট করবা, কিন্তু কোনো বাজে ধরনের কমেন্ট করবা না তোমরা, যেটা নাকি আমাদের অসুস্থতে ফেলবে। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি।